ডেঙ্গুর ভয়াবহ রূপ, একদিনে মৌসুমের সর্বোচ্চ 7 জনের মৃত্যুতে বাড়ছে শঙ্কা। লার্ভা নিধনে গাফিলতি দেখছেন নগরবাসী। আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এবার উজানের ঢলে ডুবছে তিস্তা পার, বারবার বন্যায় বাড়ছে ক্ষয়ক্ষতি। দুর্বল কাঠামো ও ভারতের সহযোগিতার অভাব। যৌথ নদী কমিশনে দক্ষদের নিয়োগের পরামর্শ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর $1,000 কোটি বিদেশি ঋণের আশ্বাস। সাফল্য বলছেন ব্যবসায়ী। পরিশোধে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ। নামার পথ কম, ওঠার পথ বেশি। কারিগরি ত্রুটির কারণে মেয়র হানিফ ফ্লাইওভারে নিত্যসঙ্গী যানজট। ভোগান্তি কমাতে নিচের সড়ক ব্যবহারযোগ্য রাখার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজধানীতে বেড়েছে মশার উৎপাত, ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। গতকাল একদিনে মৌসুমের সর্বোচ্চ 7 জনের মৃত্যুতে শঙ্কা আরও বেড়েছে। এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের গাফিলতি দেখছেন রাজধানীবাসী। এদিকে প্রতিদিন আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। রাজধানীর মিরপুর দক্ষিণ বনশ্রী মেরাদিয়া বাজার এলাকার ড্রেন ও খালে পড়ে আছে পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড এবং বিভিন্ন পরিত্যক্ত দ্রব্যাদি। এতে বাধা পাচ্ছে পানির স্রোত, যা লার্ভা সৃষ্টির অন্যতম উৎস হিসেবে কাজ করছে। বাসিন্দাদের অভিযোগ, রাজধানীবাসীকে মশার কবল থেকে মুক্তি দিতে পারছে না দুই সিটি কর্পোরেশন। ময়লা থাকলে সেখানে মশা কি হয় না, উৎপাদন হয় না। মশা কামড়ায়, মশার জ্বালায় থাকতে পারি না। প্রয়োজনের তুলনায় ওষুধটা কম হচ্ছে। প্রতিটা বাসা ওয়াইজ যে খুঁজে খুঁজে কোনো মেডিসিন দিয়ে যাওয়া বা ডেঙ্গুর কি পরিস্থিতি খোঁজখবর নেওয়া বা বাসা চেক করা, এটা হচ্ছে না। ঠিকভাবে যদি কাজ করে তাহলে আমার মতে মনে হচ্ছে না যে ডেঙ্গুর পরিমাণটা বাড়বে। বারংবারই প্রশ্ন করা হয় মশার উৎপত্তি স্থল নিয়ে। আমরা চিহ্নিত করেছি দুই বাড়ির এই ফাঁকা স্থানকে। বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা কিন্তু ময়লা ফেলছেন এবং এই স্থানে পানি জমার ফলে লার্ভার কিন্তু অন্যতম উৎপত্তি স্থল হিসেবে পরিণত হয়েছে এই ফাঁকা স্থানটি। এর জন্য আসলে দায়ী কারা? বাড়ির মালিক নাকি সিটি কর্পোরেশন? এদিকে সিটি কর্পোরেশন বলছে এডিস মশার লার্ভা নষ্ট ও জীবন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হচ্ছে। নিয়মিতই চলছে এ কার্যক্রম। জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে এই ডেঙ্গু নিধন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা। এর পাশাপাশি আমরা সকাল বিকাল লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড সেটা রুটিন হিসেবে করা হয়। সোর্স রিডাকশন, এগুলো আমাদের রুটিন কার্যক্রম। আমাদের বিশাল কর্মী বাহিনী আছে যারা এই কাজগুলো করে থাকে। মশক কর্মী যে স্প্রে যেটা করে, যেটাকে আমরা বলি লার্ভিসাইড, সেই স্প্রেটা একটা নিঃশব্দ কাজ। ঘরের ভিতরে থাকলে আপনি হয়তো টের পাবেন না যে আপনার বাসার আশেপাশে স্প্রে করা হয়ে গেছে। যখন ফগার মেশিনটা চালু করা হয়, ওইটাই মানুষের চোখে বেশি পড়ে বা ওইটা নোটিফাইটা বেশি হয়। এই মাঠ পর্যায়ে যারা কাজ করে বিগত কয়েক বছর এবং এই বছরের শুরুতেও তাদেরকে পুনরায় আবার প্রশিক্ষণ দিয়ে কিন্তু তাদেরকে মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। তারা প্রতিদিন আমাদের কিছু দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে থাকে, সেই কার্যক্রমগুলো কিন্তু আমাদের পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞানভিত্তিক উপায়ে এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানের খবর জানাতে ফার্ম গেটে আছেন রিপোর্টার তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হওয়া ডেঙ্গু নিধনে বিশেষ মশক নিধন কর্মসূচি কিন্তু গত 5 দিন আগে থেকে শুরু হয়েছে এবং আজকে বরাবরের মতোই চলছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ফার্ম গেটের মণিপুরি পাড়ার 1 নম্বর গেটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু নিধন কর্মসূচি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যেই চলছে। আমরা এখানে সহকারী স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই এলাকায় মণিপুরি পাড়ার 1 নং গেট থেকে 8 নং গেট পর্যন্ত আজকে তারা
এই অভিযানটি পরিচালনা করবে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা এডিস মশার লার্ভা নিধনে লার্ভিসাইডিং পরিচালনা করছে। এখানে তারা ওষুধ হিসেবে ব্যবহার করছে টেমিফস ওষুধ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা পানির টব এছাড়া ছোট ছোট গাছের মাছ দিয়ে যে পানি জমে থাকে, যেহেতু এখন কিছুটা বৃষ্টির মৌসুম চলছে, এই কারণে তারা সেখানে টেমিফস ওষুধ স্প্রে করছে। এছাড়া বাসাবাড়ির মিটারে পানিতে তারা ওষুধ হিসেবে ট্যাবলেট নোভা লিউরন ব্যবহার করছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তাদের এই ডেঙ্গু নিধন কর্মসূচি শুরু হয় প্রতিদিন সকাল 7টা থেকে এবং তারা সেটি অব্যাহত রাখেন সকাল 10:30 পর্যন্ত, এবং তারপরে মাঝের বিরতির পরে তারা আবারও বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের এই ডেঙ্গু নিধন কর্মসূচিটি তারা পরিচালনা করে থাকেন। এবং বিকেলে তারা ডেঙ্গু নিধন কর্মসূচি হিসেবে ফগিং অর্থাৎ ফগার মেশিনের মাধ্যমে যে উড়ন্ত মশা নিধন করে সেই অ্যাডাল্টিসাইডিং তারা পরিচালনা করে থাকেন। এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামী 15 দিন এই ডেঙ্গু নিধন কর্মসূচিটি অব্যাহত থাকবে। তারা এছাড়া আমরা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা প্রতিটি ওয়ার্ডকে 3টি ব্লকে ভাগ করে এই ডেঙ্গু নিধন কর্মসূচিটি পরিচালনা করছেন। স্বাস্থ্য কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে তারা ডেঙ্গু নিধন কর্মসূচির অংশ হিসেবে প্রচার অভিযান, লিফলেট বিতরণ এবং ওষুধ স্প্রের মাধ্যমে ডেঙ্গু নিধন কর্মসূচিটি পরিচালনা করছেন। তো রাজধানীর মণিপুরি পাড়া থেকে এই ছিল আমার কাছে মশক নিধন কর্মসূচির বিস্তারিত। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মণিপুর পাড়ায়। বৃষ্টি ও উজানের ঢলে গেল দুদিনে তিস্তার পানি বেড়েছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়ায় আছেন নাজমুল ইসলাম নিশাত, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি রংপুরের গঙ্গাচড় উপজেলার লক্ষ্মীটের ইউনিয়নে এবং যে এলাকাটিতে আছি এটি মূলত তিস্তা তীরবর্তী একটি চরাঞ্চল, চর ইসলি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু তিস্তার পানি বলা যায় যে রংপুরের যে কাউনিয়া পয়েন্ট, সেই কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে স্থানীয় যেটি বলছেন যে রাত 3টা থেকে তিস্তার যে পানি, সেই পানি বাড়তে থাকে এবং ধীরে ধীরে লোকালয়ে প্রবেশ করতে থাকে। এবং আমি যে নিম্নাঞ্চলটিতে রয়েছে এটি তিস্তা তীরবর্তী এবং এখানে 1 থেকে 1,500 পরিবার, আপনি যে দৃশ্যটি দেখছেন যে বসত বাড়িতে পানি ঢুকেছে এবং ফলে যে অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখছি যে নিম্নাঞ্চলের তাদের কিন্তু পোহাতে হচ্ছে এবং তাদের বসত ঘর থেকে শুরু করে গবাদি পশু রাখবার ঘর এবং একই সাথে যে তাদের যে রান্নার যে ব্যবস্থা সেটিও কিন্তু গতকাল রাত থেকে, এর আগে তারা কোনো রকমে করছিলেন কিন্তু গতকালকে রাত থেকে সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি এই চর ইসলির একটি বাড়ির দৃশ্য আপনাকে দেখাচ্ছি। আপনি দেখছেন যে বামে যে বসত ঘরটি, এই ঘরে হাঁটু পানি ঢুকেছে এবং একই সাথে এই বাড়িতে যে 4টি ঘর আছে প্রতিটি ঘরেই কিন্তু পানি ঢুকে সেখানে বলা যায় যে একরকম বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এবং একই চিত্র এই চরাঞ্চলের বলা যায় প্রায় 1 থেকে 1,500 বাসিন্দার কিন্তু। এবং আমরা দেখছি যে এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন, তারা কিন্তু বারবারই বলছেন যে প্রতি বছর শুধুমাত্র তিস্তার যে তিস্তার আগ্রাসন একই সাথে উজানের ঢল, এর ফলে তারা কয়েক দফা বন্যার শিকার হচ্ছেন এবং এর ফলে যে শুধু নদী ভাঙ্গনের শিকার হচ্ছেন তা না, এখানকার মানুষজন তাদের যে ফসলি জমি সেটি কিন্তু ক্ষতি হচ্ছে। এই সময় চরাঞ্চলে প্রচুর পরিমাণ রোপা আমন আগাম সবজি সেটি কিন্তু রয়েছে এবং 2 থেকে 3 দিন যদি এই সবজি পানির নিচে থাকে তাহলে কিন্তু সেটি বলা যায় যে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখানকার মানুষজন দুর্ভোগে রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তালিকা করছেন এবং যারা বানভাসী মানুষ তাদেরকে সহায়তা দেওয়ার একটি প্রক্রিয়া তারা করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড় উপজেলা থেকে বানভাসী মানুষের খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের গঙ্গাচড়ায়। সময় সংবাদে আরো থাকছে, মৌসুমের শুরুতে খরা, ভরা মৌসুমে অতিবৃষ্টি। মৌলভীবাজার চা বাগানে গেল বছরের চেয়ে 51 লাখ কেজি কম উৎপাদন। মান নষ্ট হওয়ায় নিলামে সঠিক দাম না পেয়ে হতাশ মালিকরা। বিশ্বব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এখন পর্যন্ত $1,000 কোটি বেশি ঋণের আশ্বাস পেয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি সামাল দিতে মোটা অঙ্কের বিদেশি ঋণকে সময়োপযোগী বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
তবে পরিশোধের চাপ সামলাতে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানো সহ ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। ইয়ানুস শিফাতের রিপোর্ট। শপথ গ্রহণ করতেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলছে দেশের অর্থনীতি সংস্কার কার্যক্রম। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গেল 50 দিনে বিভিন্ন উন্নয়ন সহযোগীর থেকে অর্থ জোগাড়ে মুনশিয়ানা দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার প্রথম যুক্তরাষ্ট্র সফরেই মিলেছে অন্তত $7 বিলিয়ন পাওয়ার আশ্বাস। বাংলাদেশ সংস্কারে $350 কোটি ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে নতুন ঋণ $200 কোটি আর বাকি $150 কোটি আসবে চলমান প্রকল্প এগিয়ে নিতে। চলমান $470 কোটি ঋণ কর্মসূচির বাইরে বাংলাদেশকে আরও $300 কোটি দেওয়ার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে দিচ্ছে $20 কোটি বেশি উন্নয়ন সহায়তা। জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে $40 কোটি ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। ব্যাংক সহ আরও কয়েকটি খাতে সংস্কারে সংস্থাটি থেকে 2025 সালের মার্চ নাগাদ মিলতে পারে আরও $50 কোটি। আগামী 3 বছরে বাংলাদেশকে $400 থেকে $500 কোটি ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে দেবে €100 কোটি। বৈদেশিক সূত্র থেকে ঋণ নেয়া দেশের বেসরকারি খাতের জন্য ভালো বলেই মনে করেন ব্যবসায়ীরা। তবে পরিশোধের চাপ সামলাতে রফতানি আয় ও রেমিটেন্স বাড়াতে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। সরকারের জন্য বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়াটা আমাদের জন্য বেসরকারি খাতের জন্য ভালো, তখন আমাদের দেশীয় ব্যাংক খাতের উপরে চাপটা পড়ে না। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ঋণ করলে যেটা ফেরত দিতে গেলে আমাদেরকে যে এক্সপোর্টের যেই গ্রোথটা দরকার সেটার জন্য আমরা ঠিকমতো ইনভেস্টমেন্টটা করতে পারছি কিনা। রিজার্ভ বাড়াতে ও বিনিময় হারকে স্থিতিশীল করতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেয়াকে সময় উপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এই যেটা আসছে সেটা কিন্তু আমাদের বাজেটারি সাপোর্ট হিসাবেই ম্যাক্সিমামটা আসছে, অর্থাৎ এটা আমাদের কোনো একটা সুনির্দিষ্ট প্রকল্পে না, সরকার এটাকে ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে। তবে জ্বালানি সহ বিভিন্ন খাত সংস্কারে এসব ঋণ সুনির্দিষ্ট ও সাশ্রয়ীভাবে ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের। সাশ্রয়ীভাবে এগুলোকে ব্যবহার করতে হবে। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। পরবর্তীতে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটে ভোররাতে সফর সঙ্গীদের নিয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টায় সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সফরে জাতিসংঘে ভাষণের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া উচ্চ পর্যায়ে 40টি পার্শ্ব বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। মিয়ানমারে কারাভোগ শেষে 85 বাংলাদেশি ফিরছেন আজ। এদিকে মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারে আশ্রয় নেওয়া 120 বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হবে। এই মুহূর্তে নুনিয়ারছড়ার BIWTA ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছে 85 বাংলাদেশি, যাদেরকে BIWTA এর যে ঘাট রয়েছে সেই ঘাটে বিজিবির পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যে মঞ্চ করা হয়েছে সেখানে রাখা হয়েছে। তবে শুধু এই না, এই দফায় 85 জন, পুরো 3 দফায় কিন্তু মিয়ানমারের কারাগার থেকে প্রায় 303 জন বাংলাদেশি ফেরত এসেছে। আমরা এখন যে ঘাটে অবস্থান করছি সেখানে আসলে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। বিজিবি তাদের যে নিরাপত্তার ব্যবস্থার বলয় তৈরি করেছে। সকাল 9টার দিকে বঙ্গোপসাগর থেকে একটি টাগ বোট যোগে 85 বাংলাদেশিকে BIWTA এর ঘাটে আনা হয়। সেখানে মিয়ানমারের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে স্বাগত জানায় বাংলাদেশের প্রতিনিধি দল, তাদেরকে স্বাগত জানিয়ে এবং যাচাই বাছাই করে 85 বাংলাদেশিকে BIWTA এর ঘাটে তাদেরকে আনা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ঘাটে রয়েছি সে আশপাশে যাদের বাংলাদেশিদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা ভিড় করেছে এবং তারা আসলে কখন তাদের যে স্বজন, তাদের ছেলে, কেউ স্বামী, আবার কেউ ভাই, এই যে স্বজনদেরকে বুঝিয়ে নেবেন
সেই অপেক্ষায় দীর্ঘ অপেক্ষায় তারা প্রহর গুনছেন। আমরা তাদের মাধ্যমে যারা এখানে স্বজনরা রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি অধিকাংশই মানুষই কিন্তু তারা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে মিয়ানমারের কারাগারে আটক হয়েছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে মিয়ানমার যে সংঘাত চলছে সেই সংঘাতের জেরে মিয়ানমার থেকে যে বিজিবি এবং সেনা সদস্য পালিয়ে এসেছে গত কয়েক মাসে, সেখানেও প্রায় 123 জন রয়েছে। সেই 123 জন নাগরিককে টেকনাফ থেকে সকাল 8:30টার দিকে বিআইডব্লিউটি এর ঘাটে আনা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে বিআইডব্লিউটি এর ঘাটে রাখা হয়েছে। এখন যে বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিক যাদের তথ্য যাচাই বাছাই কার্যক্রম চলছে, সেই কার্যক্রম শেষে যে টাগবুটটি বাংলাদেশিদেরকে নিয়ে এসেছিল সেই টাগবুটে কিন্তু মিয়ানমারের যে 123 জন সদস্য রয়েছে সেই সদস্যদেরকে তাদেরকে পুনরায় স্বদেশে ফেরত পাঠানো হবে। এ নিয়ে 4 দফায় প্রায় 870 জনের বেশি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্যদেরকে ফেরত পাঠালো বাংলাদেশ। তো এ ছিল আমার কাছে নুনিয়াছড়া ঘাট থেকে সবশেষ। নামার পথ কম, ওঠার পথ বেশি। মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট যেন নিত্যসঙ্গী। কারিগরি ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভোগান্তি কমাতে নিচের সড়ক পুরোপুরি ব্যবহারযোগ্য রাখার পরামর্শ তাদের। মোমিন হোসেনের ছবিতে বিস্তারিত আল কাসিরের রিপোর্টে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দেশের 18 জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম পথ এটি। 10.6 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটি পার হতে সময় লাগার কথা 10 মিনিট, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই পথ ব্যবহারকারীদের মতে ফ্লাইওভারের উপর যাত্রী ওঠানামা, টোল আদায়ে ধীর গতিসহ নানা কারণে ঘন্টার পর ঘন্টা থমকে থাকে এই ফ্লাইওভারটি। ভুক্তভোগীরা বলছেন যানজট নিরসনে তৈরি এই উড়াল পথটি এখন যানজটের অন্যতম কারণ। যাত্রাবাড়ি পকেট থেকে গুলিস্তান পকেট পর্যন্ত জ্যাম থাকে, কন্টিনিউ জ্যাম থাকে। মাঝে মধ্যে তো এমন হয় 1.5-2 ঘন্টা হচ্ছে ফ্লাইওভারের উপরে বসে থাকতে হয়। যেখানে সেখানে গাড়ি থামাইতেছে, লোকজন নামতেছে, আমাদের টাকা দিয়ে টোল দিই, তারপরে আমরা জ্যাম জটে পড়ে থাকি ঘন্টার পর ঘন্টা। পুরোটা ফ্লাইওভার পার হইতে 1.5 ঘন্টা সময় লাগছে। রাতে আসতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। প্রতিদিন প্রায় 40,000 যানবাহন এই ফ্লাইওভার ব্যবহার করে। ঢাকা প্রবেশপথে দীর্ঘ যানজটের কারণে দৈনিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে 250 কোটি টাকা। শুধু তাই নয়, নগরবাসীর প্রায় 20,000 কর্মঘণ্টা নষ্ট করছে এই ফ্লাইওভার। অতিরিক্ত যানজটের কথা স্বীকার করে কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে দুর্বল ট্রাফিক ব্যবস্থার উপর। তাদের মতে রাস্তায় অবৈধ পার্কিং আর ভ্রাম্যমাণ হকারও যানজটের কারণ। টোটাল একটা ট্রাফিক সিস্টেম জড়িত। আমি ফ্লাইওভার বানাই দিছি, নামাই দিছি এক জায়গায়, বাট ওইটার পরে যে ট্রাফিকের কাজগুলো আছে ওগুলো যদি ঠিক না করা যায় তাহলে আসলে সুফলভাবে পাওয়া যাবে না। সড়ক বিশেষজ্ঞরা বলছেন হানিফ ফ্লাইওভারটি কারিগরিভাবে ত্রুটিপূর্ণ। সাধারণত ফ্লাইওভার থেকে নামার পথ বেশি থাকা উচিত, কিন্তু এই ফ্লাইওভারে ঘটেছে উল্টো ঘটনা। চিটং রোড বা পদ্মা সেতু পার হয়ে ফ্লাইওভার উঠে এসে নামার পথেই কিন্তু তারা চটলাই পড়ে যাচ্ছে। তো এই কারণে আসলে র্যাম্পগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও গবেষণা দরকার ছিল। ফ্লাইওভারের উপরে যত্রতত্র বাস থামানো, যাত্রী ওঠানামা করা, যাত্রী হেঁটে হেঁটে ফ্লাইওভার থেকে নামছে, এটা বন্ধ করতে হবে এবং নিচের সড়কটাকে আসলে অনেকটাই আমি মনে করি যে হালকা পাতলা করার সুযোগ আছে। বিশেষজ্ঞদের মতে হানিফ ফ্লাইওভারের উপরের যানজট কমাতে নিচের সড়ক পুরোপুরি ব্যবহারযোগ্য রাখতে হবে। তাছাড়া ফ্লাইওভার ম্যানেজমেন্টের উপর জোর দিতে হবে দায়িত্বশীলদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। বিভিন্ন মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তিনি আজকে তার বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের করা হয়েছিল সেই মামলাগুলিতে তিনি আত্মসমর্পণ করতে কিন্তু এখন আদালতে হাজির হচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে তাকে ইনকিলাব মঞ্চের যেই শত শত যেই কর্মীরা আছে তারা আসলে তাকে নিয়ে যাচ্ছেন আদালতে তিনি মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করবেন। এবং আসলে জানিয়ে রাখি যে ডক্টর মাহমুদুর রহমান তিনি গত 3 দিন আগেই কিন্তু দেশে ফিরেছেন তুরস্ক থেকে এবং যে গত শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এই মাহমুদুর রহমানের বিরুদ্ধে 100-এরও বেশি মামলা দায়ের করা হয় এবং সেই মামলাগুলিতে কিন্তু একটি মামলায় তার বিরুদ্ধে কিন্তু 7 বছরের সাজাও দিয়েছিল আদালত এবং সেই মাহমুদুর রহমান তার স্ত্রী এই দুইজনের বিরুদ্ধে কিন্তু সাজা দেওয়া হয়েছিল এবং মাহমুদুর রহমানের মা অসুস্থ থাকায় কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি
দেশে ফিরেন এবং গত দুদিন কিন্তু তার মাঝে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে তিনি সময় কাটিয়েছেন এবং আজকে তিনি আদালতে হাজিরা দিতে কিন্তু এখন রওনা হয়েছেন। আমরা আসলে একটু জানিয়ে রাখি যে ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, তার বিরুদ্ধে কিন্তু গত আওয়ামী লীগ সরকার বেশ কয়েকটি মামলা দিয়েছে এবং শতাধিক মামলায় কিন্তু তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এবং জানিয়ে রাখি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে সাজাপ্রাপ্ত যেসব আসামি আছে তাদের মামলার বিষয় কিন্তু যে স্কাইপ কেলেঙ্কারি যে বলা হয়, স্কাইপের যে ঘটনা, স্কাইপের বিষয়টি কিন্তু তিনি আসলে তুলে ধরেছিলেন তার পত্রিকায় এবং নানা আসলে অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তিনি আসলে দেশে ফিরেই কিন্তু বলেছেন যে তাকে যে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে যে নির্যাতন করা হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু তিনি লড়বেন আইনগতভাবে। এবং আজকে আত্মসমর্পণ করার পরে কিন্তু যে আদালত যে আদেশ দেয় সেই বিষয়ে কিন্তু হতাশ না হওয়ার জন্য কিন্তু নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আইনগতভাবে তিনি লড়ে যাবেন এবং ন্যায়ের এবং সত্যের বিজয় হবেই, এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আমরা এখন আছি সিএমএম মহানগর দায়রা জজ আদালতের দিকে যাচ্ছেন, কিছুক্ষণ পরেই তিনি আত্মসমর্পণ করবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডেঙ্গুর ভয়াবহ রূপ, একদিনে মৌসুমের সর্বোচ্চ 7 জনের মৃত্যুতে বাড়ছে শঙ্কা। লার্ভা নিধনে গাফিলতি দেখছেন নগরবাসী, আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এবার উজানের ঢলে ডুবছে তিস্তা পার, বিপদসীমার উপরে পানি, প্লাবিত নিম্নাঞ্চল, বারবার বন্যায় বাড়ছে ক্ষয়ক্ষতি, দুর্বল কাঠামো ও ভারতের সহযোগিতার অভাব। এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর $1,000 কোটি বিদেশি ঋণের আশ্বাস, সাফল্য বলছেন ব্যবসায়ী, পরিশোধের রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।